বন্ধুরা, আবার আমরা চলে এলাম একটা ডিসকাশনে। বিভিন্ন সময়ে আমরা যে আলোচনাগুলো করে থাকছি সেটা হলো যে আমাদের জনমানসের যেসব সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা সেই সমস্যাগুলো নিয়ে কিছু ভাবতে পারেন। আমাদের কাজই হচ্ছে ভাবানো, আর ভেবে যদি কিছু পরিবর্তন আনা যায়। আমরা সবার কাছেই সেই আবেদনই রাখলাম। আপনারা সকলেই জানেন, আগামী 9 জুলাই এক বেনজির আহ, ধর্মঘটের পথে দেশবাসী দেশবাসী বলবো। কারণ আপামর সংগঠন, শুধু শ্রমিকরা নয়, কৃষক সংগঠন থেকে শুরু করে যারা উচ্ছেদ হচ্ছে জমি থেকে তাদের সংগঠন, সবাই মিলে একটা বেনজির ঐক্য গড়ে তুলেছে গোটা ভারতবর্ষে। এবং তারই এই শ্রমিক বিরোধী, মানুষ বিরোধী নীতিগুলোর পরিবর্তনের জন্য তারা এই ধর্মঘটের পথে যাচ্ছে। আজকে আমরা আলোচনায় ডেকে নেব পৃথা তাকে। উনি বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ইউনিয়নে কাজ করে চলেছেন অবিরত, এবং এবং এই সমস্যাগুলো উনি অনেক কাছ থেকে দেখছেন। ওনার আর একটা পরিচয় আছে, হয়তো পশ্চিমবঙ্গবাসী জানেন। উনি একজন শহীদ পরিবারের মেয়ে এবং আমাদের খুব কাছের মানুষ। তার পিতাকে আমরা খুব খুব হারিয়েছি, এবং তার স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা, কি বলবো, শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আচ্ছা, শুরু করছি পৃথাকে দিয়ে। পৃথা, আগামী 9 জুলাই এই ধর্মঘটটা কেন? তোমার চোখে, তুমি যেভাবে ঘুরছো বিভিন্ন জায়গায়, তোমার চোখে কিরকম লাগলো? 9 জুলাইয়ের ধর্মঘটের গুরুত্ব এখানে অপরিসীম এই কারণে যে শ্রমিক হিসেবে বিভিন্ন সেক্টরের মধ্যে কিছু মানুষকে আমাদের চোখের আড়ালে থেকে যায়, যাদেরকে আমরা শ্রমিক বলে গণ্যই করি না। সেই রকম একটা অংশ আছে যাদের শ্রমিক হিসেবে আত্মপ্রকাশের দিন সেদিন। আর গোটা ভারতবর্ষ জুড়ে এই যে বিপুল পরিমাণে শ্রমশক্তি কয়লা খনিতে, কনস্ট্রাকশনে, রেল লাইনে নানাভাবে যে কাজ করে যাচ্ছে, বিদ্যুতে, তেলে নানাভাবে যে কাজ করে যাচ্ছে বিপুল শ্রমশক্তি, তাদেরকে রেকগনাইজ করতে হবে দেশের বাকি অংশকে, যারা হাতে পুঁজির ঠেকা নিয়ে বসে আছে, ব্যক্তিগত মালিকানা নিয়ে বসে আছে। সেই সমস্ত একচেটিয়া পুঁজির মালিকদের বা সেই সব কোম্পানিদের বা রাষ্ট্রশক্তিকে, এই যে গোটা দেশের চালিকা শক্তি যারা দেশটা তৈরি করছে প্রত্যেক দিন, তাদেরকে রেকগনাইজ করতে হবে যে এরা সংখ্যায় এত। এইটা যদি রেকগনাইজ করাতে হয়, তাহলে একটা দিন যদি তারা কাজ না করে তাহলেই সেই দিকে চোখ পড়বে। যেটা রোজকার জীবনে আমাদের অভ্যেস হয়ে আছে, সেইটা তো আমাদের অভ্যেসই, আমরা সেটাকে আলাদা করে রেকগনাইজ করি না যে ওটা হচ্ছে। ওটা যেদিনকে হঠাৎ একদিন যদি থেমে যায়, না হয়, তাহলে আমরা বুঝতে পারি যে তার ধাক্কা কতটা। ওই জন্য ধর্মঘটের শেষে ওই খবর আসে যে আজকে জিডিপির অবস্থা এই গোটা দিনের কারণে, কাজ এত মানুষের কাজ না করার কারণে এই অবস্থায় রূপান্তরিত হলো, আজকে শেয়ার বাজারের অবস্থা এই অবস্থায় রূপান্তরিত হলো, আজকে বিদ্যুতের সেক্টর এইগুলো চললো না, তার ফলে একটা জনমানুষে প্রভাব পড়লো। এইগুলো খবর আসে এই কারণে। তো আমাদের নিজেদেরকে, এই শক্তিকে রাষ্ট্রের কাছে রেকগনাইজ করা যে আমরা কাজ করছি, আমাদেরকে ওভারলুক করে, আমাদেরকে অগ্রাহ্য করে আমাদের দাবি দেওয়া, নিয়ম কানুন এবং আইনানুগ আমাদের যে ফেসিলিটি, যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দরকার সরকারের পক্ষ থেকে, সেগুলোকে না মেনে ওনারা চলতে পারবেন না। জোর করে শ্রম কোডের নামে একাধিক শ্রমিক বিরোধী, শ্রমিক মারা আইন আমাদের ওপর চাপিয়ে দিতে পারবেন না, কারণ আমরা সংখ্যায় এত। আমরা যদি বলি হবে না, তার মানে এতগুলো লোক মিলে আমরা বলতে পারি হবে না, কারণ আমাদের সিদ্ধান্ত আমাদের নিজেদের নেওয়ার ক্ষমতা আছে। আমরা বলতে পারি শ্রমকোড লাগু হলে কাজ করব না, কাজেই তোমার বিদ্যুৎ তৈরি হবে না, তোমার শহর অচল হবে, তেল উঠবে না, তোমার শহর অচল হবে, অটো বাস চলবে না, বাড়ির গৃহ সহায়িকারা কাজে আসবেন না। প্রত্যেকটা ছোট ছোট জায়গার শ্রমিকরা যদি কাজ বন্ধ করেন, তাহলে আমরা আমাদের উপর চাপিয়ে দেওয়া যে অবদমন, সেগুলোর বিরুদ্ধাচরণ করবার সাহস এবং শক্তি পাবো, এবং রাষ্ট্রের কাছেও জানাতে পারবো যে এটাকে অগ্রাহ্য করার মতো শক্তি না। একটা নিন্দুকেরা বলছে যে এই ধর্মঘটটা একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ধর্মঘটটা ডাকা হয়েছে, অর্থাৎ সরকার বদলের জন্যই নাকি এই ধর্মঘট।
তো আহ, আমি গ্রাউন্ড লেভেলের কথাই জিজ্ঞেস করব। আপনারা যারা নিচে কাজ করছেন, বিশেষ করে আমি বিড়ি শ্রমিক, নির্মাণ শ্রমিক, সত্যি কি এই সরকার বদলের লড়াইটাই ধর্মঘট, নাকি এর বাইরে আরো কিছু আছে? অরাজনৈতিক বলে দুনিয়ায় কিছু হয় না। সকালে উঠে আমার টুথপেস্টে নুন থাকবে না কয়লা থাকবে সেখান থেকে শুরু করে রাতে কোন ম্যাট্রেসে শুলে আমি ভালো স্বপ্ন দেখব, সবটাই যদি বাজার নির্ধারণ করে দেয়, তাহলে আমরা কোনো কোনো কিছুকে অরাজনৈতিক বলে ট্যাগ দিতে পারি, সুখ পেতে পারি মনে। কিন্তু ফুটবল খেলার মাঠে যে দেশ ফুটবল খেলছে তার অবস্থা থেকে শুরু করে পৃথিবীর যে কোনো জিনিস যেগুলোকে তথাকথিতভাবে অরাজনৈতিক বলে বলা হয়, সেগুলো অরাজনৈতিক না কোনোটাই। বন্ধ ধর্মঘট তো নয়। শ্রমিকদের নির্দিষ্ট দাবি দেওয়া আছে, নির্দিষ্ট অধিকারের কথা এখানে বলা আছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়, তাহলে তার অর্থ দাঁড়ায় সরকার সত্যি সত্যি দেখছেন না, এবং সরকার বদলের ক্ষমতা কিন্তু শ্রমিকদের হাতে আছে। এটা সরকারকে সত্যি বুঝতে হবে। এই ধর্মঘট সেটাই বোঝানোর লড়াই। এবং দিনের পর দিন যে সরকার এই জায়গাটাকে উপেক্ষা করছেন, একটা ছোট উদাহরণ দিই। ই শ্রম পোর্টাল চালু হলো, তাতে বলা হলো সেখানে যারা নাম নথিভুক্ত করবেন তারাই সরকারি নথি অনুসারে শ্রমিক। তার তার পূর্বতন কারণটা কি ছিল না, যখন কোভিড পিরিয়ডে শ্রমিক হেঁটে আসছিল, রেল লাইনে চাপা পড়ে যাচ্ছিল, কাজের স্থায়িত্ব নেই, নিজের দেশ তাকে অ্যাকসেপ্ট করবে না, মানে নিজের রাজ্য ভিন রাজ্য তাকে রাখবে না, এইরকম একটা যখন পরিস্থিতি তৈরি হলো, সেই সময় দেশের উচ্চতর আদালত এটা জানতে চেয়েছিল। সহজ প্রশ্ন, এই দেশের শ্রমিকের সংখ্যা কত? সরকার উত্তর দিতে পারেনি। এটা একটা অত্যন্ত অনভিপ্রেত হতাশাজনক ঘটনা একটা সরকারের পক্ষে। সেই দেশের শ্রমিক কত সে জানে না। তো তার ফলে চালু হলো একটি পোর্টাল, এবং সেই পোর্টালে নাম যুক্ত করলে সরকারের খাতায় তুমি শ্রমিক হবে, তোমার জন্য সুযোগ সুবিধা নাকি বরাদ্দ হতে পারে। এখনো পর্যন্ত আমরা সেই পোর্টাল থেকে যে স্বাস্থ্যের কোনো বিষয় তারা পেয়েছে বা ইত্যাদি শুনিনি। যাই হোক, এই পোর্টালে নাম নথিভুক্ত করার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, মানে তিনি কোন শ্রেণীর শ্রমিক সেটা লেখার জায়গা আছে, তার একটা তালিকা আছে। তার বাইরে যারা কাজ করছেন তারা কিভাবে শ্রমিক হিসেবে নথিভুক্ত হবেন। দ্বিতীয়ত, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট মার্জ হয়ে গেছে। এইবার যিনি বাড়িতে গৃহ সহায়িকার কাজ করছেন তিনি আমাদের কাছে আসছেন যখন, তখন একটা ব্যাংকের খাতা তাকে করাতে গিয়ে পারা যাচ্ছে না, তিনি আরো একদিন যাচ্ছেন, ব্যাংকের অ্যাকাউন্ট মার্জ হয়েছে, নতুন আইএফএসসি কোড লাগবে, ওখানে গিয়ে আনতে হচ্ছে। 3 নাম্বার, আধার কার্ড যে অঞ্চলের নেই, পশ্চিমবঙ্গের ছিটমহল থেকে শুরু করে আমাদের টাকি বসিরহাটেরও পশ্চিম অংশ, পূর্ব অংশ যেটা, বহু শ্রমিকের আধার কার্ড এখনো এই 2025 সালেও নেই, তৈরি হয়নি। তারা ওই পোর্টালে শ্রমিক হিসেবে নথিভুক্ত হবেন কি করে? এর কোনো সদুত্তর আমাদের কাছে জানা নেই। আর একজন শ্রমিককে 6 দিন 7 দিন পায়ে শুকতলা খুইয়ে এবং ওয়ার্কিং আওয়ার খুইয়ে, যিনি পিঠে করে সিমেন্টের বস্তা নিয়ে গিয়ে দোকানে দোকানে পৌঁছে দিয়ে আসছেন, তিনি ওয়ার্কিং আওয়ার খুইয়ে ওই জায়গার রোজগার খুইয়ে ওনাকে আসতে হচ্ছে শ্রমিক হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য। তবে ওনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এই রকম একটা জায়গায় যখন সরকার নিয়ে যাচ্ছে দেশের শ্রমিকদের, এবং তাছাড়াও আমরা দেখে যাচ্ছি কোনো একটা পরিস্থিতিতে যখনই সরকারকে প্রশ্ন করার মুখে এসে পৌঁছাচ্ছে, তখনই ধর্মের ভিত্তিতে, কোনো আইডেন্টিটির ভিত্তিতে তাদের মধ্যে বিভাজনের একটা রাজনীতি তারা তৈরি করবার চেষ্টা করছে, করে এই সমস্যাটা আপাতত তাদের চোখ থেকে সরিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি বাংলায় কথা বলো, তুমি হিন্দিতে কথা বলো, তুমি আলাদা, তুমি আমিষ খাও, তুমি নিরামিষ খাও, তার মানে দুটো শ্রমিকের অধিকারের কথা বলা এক ঠিক নয়। তুমি হিন্দু, তুমি মুসলমান, তার মানে দুটো শ্রমিক একসাথে কথা বলতে পারো না তোমরা, ইত্যাদি। তো এই সমস্তটা যখন সরকার দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিচ্ছেন, তখন শ্রমিক তাদের পক্ষে থাকবে এই কথাটা ভাবা সঠিক নয়। এবং শ্রমিককে যত সংখ্যায় চাকরি কমবে, যত সংখ্যায় কাজের স্থায়িত্ব কমবে, ঠিকা চুক্তিভিত্তিক নিয়োগ যত সংখ্যায় বাড়বে,
মজুরি সুরক্ষা যত সংখ্যায় কমবে, আমাদের হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি যত সংখ্যায় কমতে থাকবে, তত এই ধরনের প্রতিবাদের মাধ্যম বাড়তে থাকবে। সত্যাগ্রহ একসময় প্রাসঙ্গিক ছিল, আজকে নয়, সময়ের কারণে নয়, কিন্তু ধর্মঘট এখনো মারাত্মকভাবে প্রাসঙ্গিক। তাই ধর্মঘট হয়, এবং ওই জন্য ধর্মঘটের বিরুদ্ধাচরণও হয়। ধর্মঘট করলে ক্ষতি হয় পুঁজি যারা মুনাফা করার লোভী যারা লোকজন, তাদের মুনাফা লোভীদের একটা বিরাট অংশের টাকার ক্ষয়ক্ষতি হয় বলেই তারা বারবার ধর্মঘট, কর্মনাশা ইত্যাদি প্রচার করতে ব্যস্ত থাকেন। ক্ষতি হয় বলেই এর নিয়ে এখনো চর্চা চলে। এখানে একটা না, ঠিকই, এখানে আমি একটা প্রশ্ন এসেই যাচ্ছে, যেহেতু অসংগঠিত ক্ষেত্র, এখানে কোনো সরকারের নিয়ন্ত্রণ নেই, সেখানে আপনারা কি দাবি রাখছেন তাদের ন্যূনতম বেতনের ক্ষেত্রে? অথবা আমি গৃহ সহায়িকার ক্ষেত্রেই যদি আসি, আমাদের প্রত্যেকের ঘরেই কেউ না কেউ গৃহ সহায়িকা আছেন, তাদের ন্যূনতম বেতন কার্যকর করবে কারা? এবং এখানে কি সরকারকে কিভাবে দায়িত্ব আপনি নিতে বলছেন, যেহেতু তারা কি বলবো অসংগঠিত ক্ষেত্রে এবং এদের জবের কোনো ক্রাইটেরিয়া পরিষ্কার নয়, গৃহ সহায়িকার ক্ষেত্রে যেরকম আমি বলছি, কিভাবে দেখছেন? মানে অনেকটা সময় কাজ করলেন এদের সাথে, কিভাবে দেখছেন বিষয়টা? অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করছে, রাষ্ট্রের অন্তর্গত জায়গাতেই তারা কাজ করছে, কাজেই রাষ্ট্র কোনোদিন এদের ক্ষেত্রে আমার কোনো দায়িত্ব নেই বলে হাত ধুয়ে ফেলতে পারে না। অসংগঠিত প্রত্যেকটি সেক্টরেরই রাষ্ট্রের হচ্ছে সেখানে হস্তক্ষেপ করবার সম্পূর্ণ জায়গা আছে। রাষ্ট্র চাইছে কিনা সেটা একটা বড় প্রশ্ন থেকে যায়। গৃহ সহায়িকাদের মতো জায়গাগুলি এইখানে সমস্যার, যে যখন বলা হচ্ছে যে একজন শ্রমিক তখনই আলাদা করে তার দাবি দেওয়া জানাতে পারবেন একটি সেক্টরে যখন 300 জন শ্রমিক থাকবে। সেখানে একটি সেক্টরে একজন শ্রমিক বা 2জন থেকে 3জন, যদি ধরে নিই খুব ধনী বিত্তশালী পরিবার, তাহলে বাবুর্চি খানসামা মিলে হয়তো 2জন বা 3জন, সেটা তো আর বেশিরভাগ পরিবারে হয় না, কিন্তু তা মিলিয়ে যেখানে থাকছে সেখানে তাদেরও নির্দিষ্ট কিছু দাবি দেওয়া থেকে যায়। সেই সংখ্যাটা একটা বিরাট অংশে যদি দাঁড়ায়, তাহলে সেই সংখ্যাটাকে মজুর হিসেবে, শ্রমিক হিসেবে আমি ওভারলুক করতে পারি না একটি সংগঠক হিসেবে। গৃহ সহায়িকাদের যে দাবি দেওয়া, তা একদমই সরকারের কাছে, এবং সরকার এটাকে, একজন গৃহ সহায়িকা গিয়ে তার যিনি নিয়োগকর্তা, তার নিয়োগকর্তাকে যখন তিনি বলছেন যে ঘন্টা প্রতি এত মজুরি দিতে হবে, তিনি সেটা সাথে সাথে শুনে নেবেন না। যে ব্যবস্থা এতে আছে তিনি সেটা সাথে সাথে শুনে নেবেন না। এবং এর সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে, হয়তো তিনি কোনো আইটি সেক্টরে কাজ করেন, বা তিনি কোনো স্কুলে পড়ান, বা তিনি কোনো ব্যাংকে কাজ করেন, তিনিও কিন্তু শোষিত হচ্ছেন। যিনি নিয়োগকর্তা তিনিও কিন্তু এই ব্যবস্থার মধ্যে শোষিত হচ্ছেন শ্রমিক হিসেবে, কোনো না কোনো ভাবে, যদি চাকুরিজীবী মানে শ্রমিক কর্মচারী হতে পারেন বা শ্রমিক হতে পারেন কোনো সেক্টরে। তো এই এই যে ব্যাপারটা উনি সাথে সাথে শুনে নেবেন না, কিন্তু সরকার যদি এটাকে নিয়মে একটা পরিণত করে, তাহলে নির্দিষ্ট ঘন্টা প্রতি যে বেতনের হার, সেটা আজকে না হলেও একটা সময় এসে মেনে নেওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা জায়গা থেকে আমরা শুরু করতে পারি কাজটা। দ্বিতীয়ত, এইটা মানুষের মধ্যে বোধের জায়গায় আনতে পারি যে কম বেতনে এই ধরনের শ্রমিককেও কাজ করিয়ে নেওয়া যায় না দিনের পর দিন, সেখানে লোকের কথা বলার অধিকার থাকে। 3 নাম্বার, আমরা কোনো জায়গায় কাজ করতে গেছি মানে আমার ওই কর্মরত অবস্থায় দুর্ঘটনার দায় নিয়োগকর্তা ঝেড়ে ফেলে দিতে পারেন না, তার পিছনেও একটা সংগঠন আছে, তার ন্যূনতম চিকিৎসার খরচ তাকে দিতে হবে। আমার মাসে 4টে দিন ছুটি সবেতন আমার প্রাপ্য, সেইটাই আমার মাইনে কাটা যাওয়ার কথা নয়। তা বাদ দিয়ে ছুটি হলে সেটা নিয়ে আমি কথা বলতে পারি, আমার বেতন কাটতে পারো, কিন্তু 4টে সবেতন ছুটি সবার প্রাপ্য হয়, সেটা আমারও প্রাপ্য। এই এই জায়গাগুলো নিয়ে কথা বলবার জন্য এরাও ইউনাইটেড হতে পারে, এদেরকে নিয়েও কেউ কথা বলতে পারে। এইটা যতক্ষণ না আমরা এস্টাবলিশ করতে পারছি, ততক্ষণ এই অংশের শ্রমিকদের যে ব্যাপক শোষণ, প্রত্যেকবার পুজো এলে বোনাস না দিয়ে ঠিক অগস্ট মাসের শেষ নাগাদ ছাড়িয়ে দেওয়া,
এবং নতুন একটা করে মানে গৃহ সহায়ক নিযুক্ত করা বাড়িতে, যাকে 2 মাস কাজ করেছে বলে পুজোর বোনাস দিতে হবে না, আর ঠিক 1 বছর কাজ করেছে বলে আগের লোককে 1 মাস আগে ছাড়িয়ে দিয়েছি, ফলে বোনাসটা আর তাকে দিতে হলো না, 4টে সবেতন ছুটি দিতে হলো না। এই এই জায়গাগুলো নিয়ে কথা বলবার কোনো লোক নেই যদি বোঝা যায়, তাহলে এখানে শোষণটা কোনোদিন থামবে তো নাই, তীব্র থেকে তীব্রতর হবে। শহর অঞ্চলগুলিতে আয়া সেন্টার গুলি যেগুলি চলে, এদেরই রোজগারের অংশ নিয়ে তারা সেন্টার খুলে ফুলে ফেঁপে উঠছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন মালিকের বিরুদ্ধে এদের কোনো অভিযোগ আসছে, যৌন হেনস্থা হয়রানি থেকে শুরু করে অভিযোগ আসছে, এই সেন্টারগুলি কিন্তু ওই মালিক পক্ষের হয়ে কথা বলছে বা বলছে এই মেয়েকে বদলে আমি অন্য কোনো মেয়ে আপনাকে পাঠাবো, তার কারণ তাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। শ্রমিকের পয়সায় তাদের সেন্টার চলছে, তাদের 600 টাকা যদি মজুরি হয়, তারা সেখান থেকে 300 টাকা কেটে তাদের 300 টাকা দেয়। তো কোনো সেন্টার তো ডাইরেক্ট পেমেন্ট করতেও বলে। আর ব্যাপক অংশের পরিযায়ী শ্রমিক, তাদের যে পরিবার থাকে, তাদের বাড়ির মহিলারা গৃহ সহায়িকা হিসেবে কাজ করতে বাধ্য হন। তো বাধ্য হন শব্দটাই আমি ব্যবহার করছি, কারণ পেশাও তারা পরিবর্তন করতে বাধ্য হন। তো এই অংশের যারা শ্রমিক মহিলা আছেন, তারা তাদের কাজের ক্ষেত্রেও সিকিউরিটি এবং হচ্ছে যদি টানা অল্প বয়সী মেয়ে বাচ্চা দেখাশোনা করতে হবে, রোগীর দেখাশোনা করতে হবে বলে নিয়ে যাওয়া হচ্ছে, রোগী বা বয়স্ক মানুষের দেখাশোনা করতে হবে বলে নিয়ে যাওয়া হচ্ছে, হয়ে পাচারের সংখ্যাও ব্যাপক। এদেরও একটা ইউনিয়ন আছে, এদের হয়েও কেউ কথা বলতে পারে, চাইলে একটা দিন গোটা ভারতবর্ষের শ্রমিক, এমনও হতে পারে তার 80,000 টাকা বেতন পায়, মানে সে যে বাড়িতে হয়তো কাজ করতে যায়, সেই বাড়ির যিনি মালিক, তিনি যে দাবিতে ধর্মঘটে অংশ নিচ্ছেন, সেই দাবিতে ধর্মঘটে পাশের মিছিলে সেও হাঁটছে তার দাবি নিয়ে। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শ্রমিক হিসেবে সে রেকগনাইজড হচ্ছে না। আর এই তার দাবি দাওয়াগুলো একটা একটা বাড়ির কাজ নয়, এটা সরকারকে নিয়ম লাগু করতে হবে। প্রত্যেকটা বেসরকারি সংস্থায়, প্রত্যেকটা হচ্ছে যে আনঅর্গানাইজ সেক্টরে সরকারের হস্তক্ষেপ করার জায়গা আছে। আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে বলে শ্রমিক ওপর থেকে পড়ে রং করতে গিয়ে মারা গেছে, সেখানে তার তো ডেথ বেনিফিট হিসেবে তার পরিবার যে টাকা পায়, সেটা কোম্পানি সরকার হস্তক্ষেপ করবে না বলে মেরে দিতে পারে? তার জন্য আইন আদালত আছে, তার জন্য কোর্ট আছে, তার জন্য পুলিশ আছে, তার জন্য সরকারি হস্তক্ষেপের প্রয়োজন আছে। তাহলে এই ধরনের শ্রমিকদের জন্য নয় কেন? তো এইটা পুরোপুরি সরকারকে হাত দিতে হবে, এবং সেই জন্য শ্রমিক হিসেবে আত্মপ্রকাশ করার জন্য এই ধর্মঘটটা এদের খুবই জরুরি। এবার একটা মানে বিষয় আসছি, যে শ্রম পোর্টাল যেটা সরকার পক্ষ থেকে খুলেছে, এই শ্রম পোর্টালের মাধ্যমে আমরা কি এটা ভেবে নেব যে তাদেরকে শ্রমিকের সম্মান দেবে বা শ্রমিকের মানে উপাধি হিসেবে তারা পাবে, শ্রমিক হিসেবে তারা গণ্য হবে, সেই সঙ্গে রাজ্য সরকার কিছু পিএফ বা তাদের জন্য ইএসআই কিছু ফেসিলিটি কি এর কোনো ফিচার্স তৈরি করেছে কি মনে হয়, বা অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো তাদের প্রতি ওয়েলফেয়ার রিলেটেড কোনো স্কিম তাদের জন্য দেওয়া হচ্ছে? শুধুমাত্র ই শ্রম পোর্টালের অন্তর্ভুক্ত নয়, প্রত্যেকটা কাজ হিসেবে, পেশা হিসেবে সেই পেশায় নিযুক্ত শ্রমিকদের কিছু ইএসআই, পিএফ ইত্যাদি সুযোগ আছে। বিডি ওয়ার্কারদের একরকম, নির্মাণ শ্রমিকদের একরকম। গৃহ সহায়িকারা যেহেতু এখনো পর্যন্ত ওই রকম ভাবে একটা স্ট্রাকচারে আসতে পারেননি, তাদেরটা বাদ দিচ্ছি। কিন্তু চা বাগানে যারা ওয়ার্কার আছেন, যারা খনিতে কাজ করেন, বালি খাদানে কাজ করেন, তাদের প্রত্যেকেরই একটা পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি ইত্যাদি নিয়ে নিজস্ব দাবি দেওয়া আছে। সেটা ই শ্রম পোর্টাল না হলেও সরকারের সেটা মেনে চলা উচিত। কিন্তু ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত হওয়ার পরেও সেটা কিছু অংশে যে পায় না, একদম তা নয়। কিছু অংশের শ্রমিক পেয়েছে, কিন্তু তার কন্টিনিউয়েশন থাকে না। আমাদের হচ্ছে বিডি ওয়ার্কারদের তারা গৃহ মানে ঘর তৈরির জন্য তারা একটা টাকা পেতেন, সেটা কয়েক কিস্তিতে আসতো। 2 বছর আগে অবধি সেই টাকার হচ্ছে জুলাই মাস অবধি 3 নাম্বার কিস্তি এলো, সেটাও প্রায় 40% ওয়ার্কারের কাছে
60% ওয়ার্কারের কাছে নয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 20 লক্ষের বেশি বিড়ি শ্রমিক। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিড়ি শ্রমিকের সংখ্যা 20 লক্ষেরও বেশি। এই পরিস্থিতিতে হচ্ছে তাদের কিন্তু বহুজনেরই ই-শ্রম পোর্টালে নাম তোলা ছিল, কিন্তু তাদের হচ্ছে যে পরবর্তীকালে তাদের ই-শ্রম পোর্টালে নাম তোলা হওয়ার পরেও কিন্তু ওই আগের যে কিস্তির টাকা সেই বন্ধ হয়ে গেছিল 3 নাম্বার কিস্তিতে, সেটা ক্লিয়ার হয়নি। বিড়ি ওয়ার্কারদের এক্সক্লুসিভ ভাবে, এক্সক্লুসিভ বলা ভুল, আরো কিছু ওয়ার্কার পান, কিন্তু তারা হচ্ছে যে ছেলে মেয়ের পড়াশোনার জন্য একটা স্কলারশিপের তাদের হচ্ছে তারা পেয়ে থাকেন। সেই স্কলারশিপের পোর্টাল কিছুদিন আগে অবধি খুলেছিল, নাম জোগাড় করে ছেলে মেয়ের রেজাল্ট জোগাড় করে সমস্ত কিছু জমা দেওয়া হয়েছে। সরকারি স্কুল যেটা আছে সেখান থেকে লিখিত যে চিঠি আনা, সেগুলো সমস্ত ইউনিয়নের পক্ষ থেকে করা হয়েছে। তারপরেও এখনো কিছু পর্যন্ত কিন্তু ওই স্কলারশিপের টাকা এসে পৌঁছয়নি, অথচ তাদের ই-শ্রম পোর্টালে নাম নথিভুক্ত। ই-শ্রম পোর্টাল করে সরকার জানতে চাইছে ভারতবর্ষের শ্রমিকের সংখ্যা কত, এবং এইটাকে একটা শিলমোহরের জায়গায় নিয়ে যেতে চাইছে যে এরাই শ্রমিক, বাকি কেউ শ্রমিক নয়। যদি ভারতবর্ষের শ্রমিকের গণনা করবার জন্য এই পোর্টালটাকে ব্যবহার করে তাহলে সমস্যা কম। তাতেও সমস্যা আছে, কারণ এতে অন্তর্ভুক্ত হচ্ছে না শ্রমিক, কিন্তু এর বাইরে কেউ শ্রমিক নয় যদি এটা ধরে নেয় সরকার, তাতে সমস্যা তীব্র থেকে তীব্রতর হবে। আর ই-শ্রম পোর্টাল থাকুক বা না থাকুক, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইএসআই ইত্যাদির অধিকার, সামাজিক সুরক্ষার অধিকার প্রতিটি সেক্টরের শ্রমিকের শ্রমিক হিসেবেই পাওনা। সেটা তাদের অনেক আগে অর্জিত অধিকারের মধ্যে পড়ে, সেটা সরকার মানে দিতে বাধ্য। তাদের যদি সেই অঞ্চলে শ্রমিক হয় তাহলে সেটা সরকার দিতে বাধ্য। শ্রমিক সংগঠনগুলি আশঙ্কা করছে এই যে শ্রম কোড যদি লাগু তো হয়েই গেছে, অ্যাক্ট তৈরি হয়ে গেছে, যখন থেকে এটা লাগু হবে তখন থেকে শ্রমিক তার অধিকার হারাবে। অর্থাৎ জব কন্ট্রাক্ট হিসাবে তাদেরকে কন্ট্রাক্ট করা হবে, বা মানে ধরে নেওয়া যায় যে সেই শ্রমের জন্য তারা হচ্ছে মালিক, সেই শ্রমের জন্য তারা মালিক, অর্থাৎ শ্রমিক নয়। তাহলে এক্ষেত্রে যেসব ওয়েলফেয়ার স্কিমগুলো ছিল সেগুলো মানে অবভিয়াসলি মানে তাদের নিশ্চিহ্ন হয়ে যাবে। এইবার এই ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলো কি ভাবছে, মানে সত্যি কি শ্রমিক তার অধিকার হারাবে, নাকি এখানেও কিছু নেগোসিয়েশনের সুযোগ রয়েছে শ্রমিকদের? শ্রম কোড একটি অত্যন্ত শ্রমিক বিরোধী এটি সরকারি ব্যবস্থা, যার মধ্যে শ্রমিক চাক বা না চাক তাকে না বুঝিয়ে না জানিয়ে এটা তার উপরে প্রয়োগ করে দেওয়া হচ্ছে। ইউনিয়নগুলো এই নিয়ে লড়াই করছে, মানে যারা শ্রমিকের পক্ষে থাকা ইউনিয়ন, বিএমএস বা ইত্যাদি ইউনিয়নকে এখনো শ্রম কোডের বিপক্ষে লড়াই করতে দেখা যায়নি। তো এই যারা শ্রমিকের পক্ষে থাকা ইউনিয়ন তারা এই নিয়ে লড়ছে, একাধিক ইউনিয়ন এই নিয়ে লড়ছে, এবং এই যে শ্রম কোড, এর প্রত্যেকটা কোড, অনেকগুলো কোড মার্চ করে করে এগুলোকে তৈরি করা হয়েছে এমন ভাবে যে তার কাজের সুরক্ষা সে তো হারাচ্ছেই, সাথে সাথে হারাচ্ছে শ্রম ঘন্টা, মানে ওটির কোনো সুযোগ নেই, ওভারটাইমের অতিরিক্ত বেতন সে কিছু পাবে না, তার কাজের শ্রম ঘন্টা 8 ঘন্টা আর থাকবে না। এবং এগুলোকে আনবে বলেই বড় কোনো মাতব্বরের মুখ দিয়ে কিছুদিন আগে এরা হচ্ছে ওর হিন্ট দিতে থাকে। নারায়ণ মূর্তি বললেন যে কাজ করে যাওয়াই তো জীবন, আমি জীবনে 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করি, কিন্তু নারায়ণ মূর্তি বা ওনার মতো যে পুঁজির মালিক, তাদের জীবনের গড় আয়ু যদি 70 বছর হয়, তাহলে 17 ঘন্টা কাজ যাদেরকে করতে বলছেন, যারা 8 ঘন্টা কাজ করার দাবি জানায়, যে গিয়ে মাটি কাটে বা খাদানে কাজ করে, তাদের জীবনের গড় আয়ু কিন্তু 62 বছর বা 60 বছর। ওই ইনফ্রাস্ট্রাকচারে, ওই খাবার খেয়ে, ওই রকম একটা পরিকাঠামোতে থেকে এই কথাগুলো বলে দেওয়া যে শ্রমিকদের জন্য কতটা অমানবিক এবং কতটা হিংস্রই বলবো, একটা না বুঝে নির্বোধের মতো একটা কথা বলে দেওয়া,
সেগুলো সমস্তই পূর্বাভাস। এই শ্রম কোড যে লাগু হবে তাদের ওয়ার্কিং আওয়ার আর কিছু থাকবে না তার। আর এই যে বলা হয় বন্ধ করে কিছু হয় না, আমরা চোখের সামনে দেখতে পাইনি, মানে ওইভাবে ফিল করতে পারিনি হয়তো যারা মানে বন্ধের বিপক্ষে। এই যে এত দিন ধরে পরপর বছর ধর্মঘট ডাকা হয়েছে, তাই জন্য কিন্তু 2025-এর এই মানে অগস্ট মাসেও আমাদেরকে কথা, জুলাই মাসেও আমাদেরকে কথা বলতে হচ্ছে যে শ্রম কোড লাগু হলে কি হবে। যদি এই ধর্মঘট না ডাকা হতো তাহলে এতদিন লাগু হয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে পারতো। বারবার বারবার ওই জায়গাটা ঘা মারা হচ্ছে এবং একটা অনড় অবস্থান নেওয়া হচ্ছে বলে এগাতে গিয়ে অনেকবার পিছপা হচ্ছে বা মডিফাই করতে বাধ্য হচ্ছে। মডিফাই করে ভালো কিছু হচ্ছে না। শ্রমিক তার শ্রম ঘন্টা হারাবে, কাজের অধিকার হারাবে। আহ যাকে যখন ছাঁটাই করে দেওয়া হবে তার বিরুদ্ধে আদালতে যাওয়ার যে অধিকার সেগুলো হারাবে। ছাঁটাইয়ের পর তার যে টাকা পয়সার হিসেবে সে নিযুক্ত হয়েছিল সেইগুলো ফেরত পাওয়ার অধিকার সে হারাবে। এবং সুইগি জোম্যাটোতে বিগত 1.5-2 বছর ধরে যে ওয়ার্কার তাদের পার্টনার ডাকা হয় এবং অ্যাপেও লেখা থাকে পার্টনার, কিন্তু যখন রান ওভার হয়ে যায় ওই 10 মিনিটে পিৎজা ডেলিভারি করতে গিয়ে কোনো 26-27 বছরের ছেলে, সচরাচর 62-63 বছরের কোনো মানুষকে তো আর সুইগি নেয় না, একটা 26 বছর 22 বছরের ছেলেকেই নেয়। তাদের মাথার ওপর দিয়ে ওই স্পিডে বর্ষার খানাখন্দ না দেখে জলের ওপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে যখন গাড়ি রান ওভার হয়ে যায়, তখন হচ্ছে তাদের ডেথ বেনিফিট হিসেবে যে অধিকারগুলো প্রাপ্য তার পরিবার যখন চাইতে যায় তখন তাদেরকে হেসে বলা হয় যে আমরা তো পার্টনার ডেকেছি, আমরা তো ওয়ার্কার ডাকিনি, ফলে তার জন্য প্রাপ্য অধিকারগুলো সে পাবে না। কাজেই শ্রম কোড বলছি যে চালু হয়নি, কিন্তু ধীরে ধীরে চালু হওয়ার প্রসেস অনেক দিন ধরেই এরা শুরু করছে। তথাকথিত ভাবে যাগযজ্ঞ করে আনুষ্ঠানিকভাবে ওরা শুরু করতে পারেনি কারণ এই বন্ধগুলো। আবারও আমরা ধর্মঘট করে এই অংশটাকে এক জায়গা করে এর বিরুদ্ধে একটা লড়াই আনবার চেষ্টা করব। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা একটা জিনিস দেখি যে এক একটা স্তরের বিভিন্ন ওয়েজ প্যারামিটার বিভিন্নভাবে তৈরি হয়। বর্তমানে শ্রমিক সংগঠনগুলি এটি দাবি করছে ন্যূনতম বেতন চুক্তির। বিভিন্ন রাজ্য ন্যূনতম বেতন চুক্তি লাগু করেছে, কয়েকটি রাজ্য। আমি তামিলনাড়ুর নামটা আমি শুনেছি, দিল্লির নামটা শুনেছি যখন আপের সরকার ছিল। এখন তারা কি করবে জানি না, কিন্তু এই ন্যূনতম বেতনের কেন ইউনিফর্মিটি থাকবে না? আমরা যখন ইউনিফর্ম সিভিল কোড বলছি, কেন্দ্রীয় সরকার বলছে এক নীতি এক দেশ এক ভাষা, তাহলে সেক্ষেত্রে ন্যূনতম বেতন চুক্তির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন বেঁধে দিচ্ছে না সিলিং? তাহলে সেক্ষেত্রে তোমার এই কাজ করতে গিয়ে কি মানে কি দাবি রাখছো ন্যূনতম বেতনের ক্ষেত্রে? একদমই এটা প্রাসঙ্গিক কথা। গোটা দেশকে যখন ওই এক বিধান এক নিশান এক প্রধান এই কোট আনকোট এই বাক্যের নিচে নিয়ে আসা হচ্ছে, একটি স্বায়ত্তশাসনকারী রাজ্য তার সম্পূর্ণ অধিকার কেড়ে নেওয়া হচ্ছে রাতারাতি, তখন বলা হচ্ছে এক করা হবে, কিন্তু মজদুরদের জন্য এই দেশ এক হতে চাইছে না। ন্যূনতম বেতনটা আজকে 26,000 টাকা চাওয়া হচ্ছে, এটা পূর্বে 18,000 টাকা চাওয়া হতো। আমাদের যখন বিপিএমও জাঠা শুরু হয়েছিল সেই সময়কালীন আমাদের দাবি ছিল 18,000 টাকা। বাজারের তো নির্দিষ্ট সময় পরপর হচ্ছে কিছু জিনিসের দাম বাড়ে, এটাই স্বাভাবিক গতি। যদি সেই হারটাকে কোনোভাবে ক্রস করে যায়, যে আলু মানে 1965 সালে যে দামে বিক্রি হতো 2025-এ তো আর সেই দামে বিক্রি হতে পারে না। তো নির্দিষ্ট একটা 10 বছর বা 15 বছর হারে বৃদ্ধির একটা হার আছে। সেই নির্দিষ্ট হারটাকে যদি দ্রব্যমূল্য বিক্রয়ের যে যে মূল্য ধরা হচ্ছে সেটাকে যদি অতিক্রম করে যায় তাহলে আমরা বলি যে অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, তা স্বাভাবিক নয়। এইরকম অস্বাভাবিক হারে অতিরিক্ত দ্রব্যমূল্য বৃদ্ধি এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি এই যে খাদ্য সুরক্ষার যে নিরাপত্তা, চাল ডাল আলু পেঁয়াজ এইগুলোকে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকা থেকে বাদ দেওয়া। এর পরে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ন্যূনতম মজুরি সেটাও দিতে সরকার অনিচ্ছুক। কিছু রাজ্য করেছে, সেটা সংখ্যায় কম, ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যেই এটা এখনো পর্যন্ত লাগু করা যায়নি।
ন্যূনতম মজুরিটা কারো খেয়াল খুশি হয়নি। 18,000 টাকা আমরা যখন দাবি করতাম, সেইটার কিছু প্যারামিটার ছিল। প্যারামিটার ছিল 3 জনের এক একটা পরিবার ধরতে হবে। হাজব্যান্ড, ওয়াইফ আর 2টো বাচ্চা। 2টো বাচ্চা মানে হাফ হাফ 1 ইউনিট। তাহলে 2 জনের 2 ইউনিট আর 1 মিলে 3 জনের একটা পরিবার। তাদের 1 সপ্তাহ পিছু একটা নির্দিষ্ট ক্যালোরি পুষ্টির মান, সেই ক্যালোরি খাবারের তাদের যোগান দিতে হবে, যা খেয়ে একটা লোক কায়িক শ্রম বজায় রাখতে পারে। তাকে মেরে ফেলে রাষ্ট্রশক্তি চলতে পারে না। কাজেই তার বেঁচে থাকার জন্য তার নির্দিষ্ট ক্যালোরি খাদ্যের যোগানের প্রয়োজন, তার একটা মূল্য। তার বেঁচে থাকার মতো জামা কাপড়ের প্রয়োজন, তার একটা মূল্য। চিকিৎসা, সরকারি হাসপাতালে ন্যূনতম একটা চিকিৎসা তার এই 3 জনের পরিবার, তার একটা মূল্য। এবং বাচ্চারা সরকারি বিদ্যালয়ে লিখতে পড়তে গেলে খাতা কলম কেনার যে সামান্য খরচ, সেইটুকুর একটা মূল্য। এইটাকে নিয়ে একটা গড় হচ্ছে হিসাবের পরিমাণ দেখা হয়েছিল সেই সময়, যে সেটা গিয়ে দাঁড়ায় 18,000 টাকা। ন্যূনতম বেতন যে হারে জিনিসের মূল্য বৃদ্ধি বা যা হয়েছে, সেই অনুসারে স্বাভাবিক নিয়মে এসে দাঁড়িয়েছে 2025 সালে 26,000 টাকা। 26,000 টাকা। ওই জন্যই গৃহ সহায়িকাদের এই ধর্মঘটে আমরা বলছি যে ঘন্টা পিছু 75 টাকা। ঘন্টা পিছু 75 টাকা মানে ওই 26,000 টাকাকে যদি আমরা প্রতি ঘন্টা পিছু নিয়ে আসি, তাহলে এইরকম একটা সংখ্যা দাঁড়ায়। ওই জন্য আমরা, যেহেতু ওনারা ঘন্টা পিছুই কাজ করেন প্রতিটা বাড়িতে, কুকিং হোক বা ঠিকা কাজ হোক, তো ঘন্টা পিছু দিয়ে আমরা ভাগ করেছি। তো ন্যূনতম এই মজুরিটা একজন শ্রমিকের বেঁচে থাকার জন্য, তার ঘর পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেতে পাওয়ার জন্য, যখন খাদ্য সুরক্ষার তালিকা থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ এই 4টে জিনিস বাদ হয়ে যায়, মানে কতটা হচ্ছে যে শোষণকারী এবং মাথা খাটিয়ে নিষ্পেষিত করবার বুদ্ধি রাখার মতো একটা সরকার চলতে পারে, যে চাল, ডাল, আলু, পেঁয়াজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের, আমাদের মতো একটা দক্ষিণ এশিয়ার দেশ যেখানে অধিকাংশ একটা পূর্বাঞ্চলের দেশের বিরাট অংশ এবং দাক্ষিণাত্য গোটাটা ভাতের উপর নির্ভর করে, সেই রকম একটা জায়গায় চাল, ডাল, আলু, পেঁয়াজকে হচ্ছে খাদ্যের নিত্য প্রয়োজনীয় খাদ্যের সামগ্রিক থেকে বের করে দেওয়া। এই রকম একটা অবস্থাতে চলছে আমাদের ন্যূনতম বেতন পরিকাঠামো নিয়ে সমস্যা। এবং এই এখন এই এখন বর্তমানে এইসব যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছে, কতটা ন্যূনতম বেতন পাচ্ছে তারা? কোনো পরিসংখ্যান আছে তোমার কাছে? বিড়ি ওয়ার্কারদের এটা বলতে পারি, পশ্চিমবঙ্গের একটা বিষয় আছে, মুর্শিদাবাদের টাকা বাড়লে, তবে যেহেতু মুর্শিদাবাদে বিড়ি ওয়ার্কার প্রচুর এবং বিড়ির মালিকরাও প্রচুর, মুর্শিদাবাদে বিড়ির ওয়ার্কারদের মজুরি বাড়লে গোটা রাজ্য জুড়ে মজুরি বাড়ে। সেই অনুসারে দেখতে গেলে 1,000 বিড়ি পিছু 180 টাকা করে মজুরি পেতেন। 1,000 বিড়ি পিছু 1,000 বিড়ি বাঁধতে একটা ওয়ার্কারের সারা দিন লেগে যায়। 180 টাকা করে মজুরি পেতেন কিছুদিন আগে পর্যন্ত। দীর্ঘদিন ধরে বিডিও অফিসে ডেপুটেশন, লড়াই, আন্দোলন ইত্যাদির মাধ্যমে আমরা সেই জায়গাটাকে 210, 280, কোথাও কোথাও 250 টাকা নিয়ে যেতে পেরেছি। তো এই হচ্ছে ন্যূনতম বেতন পরিকাঠামোর হাল। এবার 280 টাকা 1,000 বিড়ি পিছু যদি কারোর ধরা হয়, তাহলে তার মানে অবস্থা কি দাঁড়ায়? মাইক্রো ফিন্যান্স এবং ইত্যাদিতে জর্জরিত একটা হচ্ছে শ্রমিকের অংশ, যারা চড়া সুদে টাকা, মানে এই ন্যূনতম বেতন পরিকাঠামো নেই বলেই হচ্ছে এটা, চড়া সুদে বন্ধন ব্যাংকের টাকা ঋণ নিতে বাধ্য হচ্ছেন এবং সেই ঋণ দিতে না পেরে আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটছে তাদের পরিবার। তো এই গোটা ব্যবস্থার এই যে ভঙ্গুর দশা, এটা ভীষণভাবেই নির্ভর করছে ন্যূনতম বেতন পরিকাঠামো নেই বলে। এর দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে এবং শ্রমকোড চালু হলে এটা যদিও আমি এটা বলবো যে সরকার কিছুটা হয়তো ফিল করছে, তার জন্যই রেশনে কিছু জিনিস দেওয়ার কথাও ঘোষণা করেছে। যেমন বেশ বড় সময় ধরে চাল এবং গম দেওয়ার একটা বিষয় ছিল, রেশনে একটা বড় সময় একটা দিয়েছে, কিন্তু সেটাও সরকার বুঝতে রাজ্য পারছে। সরকার ভিত্তিক ভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ছিল। ভারতবর্ষের অন্যতম ভালো রেশনিং ব্যবস্থা ছিল তামিলনাড়ে। ওখানে আম্মা আম্মা ক্যান্টিন বলতো জয়ললিতার সময়, এখন কিছুটা তার হচ্ছে মান কমেছে হয়তো, কিন্তু সেই সময় হচ্ছে অল্প বয়সী মেয়েদের জন্য দুধ
বয়স্ক মানুষ থাকলে আহ, দুধ, ডিম ইত্যাদি রেশন থেকে দেওয়ার ব্যবস্থা ছিল। তো রাজ্য সরকারও যদি প্ল্যান পরিকল্পনা করতে পারে, তাহলেও এই ঘাটতি, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে ঘাটতি অনেকটাই পূরণ করতে পারে, সেই পরিমাণ শস্যর যদি সার্কুলেশন ঠিক করে করা হয়। একদম শেষ করছি আজকে আলোচনাটা, একটাই কথা, এই ধর্মঘট সরকার বদলের না, এটা পরিষ্কার হিসেব। এই ধর্মঘটটা শ্রমিক তার অধিকারটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়ছে, একটা বিষয় পরিষ্কার হয়েছে। আর একটা বিষয় কি, এই ধর্মঘট শ্রমিক তার চরিত্র যাতে বজায় রাখতে পারে তার জন্যই পথে নামছে। অনেক নিন্দুকেরা যারা বলছেন যে সরকার বদলের লড়াই, সরকার বদলের লড়াই নির্বাচনের মাধ্যমে হবে, কিন্তু বহু সংখ্যক মানুষ আছেন যারা রুটি রোজগারের জন্য, তার সংসার, তার পরিবারকে ভরণ পোষণের জন্য রাস্তায় নামছেন, ভরণ পোষণের জন্য। কিন্তু সেই ভরণ পোষণ যখন হচ্ছে না, তারা জড়িয়ে পড়ছেন বিভিন্ন ঋণের জালে, ফলশ্রুতি হচ্ছে আত্মহত্যার ঘটনা। এবং অনেক মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যেও এই প্রবণতা দেখা যাচ্ছে। তাই সুস্থভাবে সমাজে বেঁচে থাকার জন্য শ্রমিকের যেমন একটা অধিকার, তেমনি সরকারের বড় দায়িত্ব মানে এসেই যায়। দেশের নাগরিক তো আমরা, দেশপ্রেমিকের কথা বলি, এরাই তো দেশপ্রেমিক, এরাই তো দেশকে গড়ছে। তো অর্থাৎ দেশপ্রেমিকদের জন্যই একটু ভাববার জন্যই হয়তো 9 জুলাই সবাই রাস্তায় থাকবে যারা ধর্মঘটকে সমর্থন করবে। অনেক অনেক ধন্যবাদ পৃথাকে, যে অনেকটা বিষয় তুলে ধরেছো। আমরা আরো অনেক বিষয় নিয়ে আসবো, যেহেতু সামনে একটা ধর্মঘট। সুস্থ থাকো, ভালো থেকো। দর্শকদের জন্য কিছু শেষ বার্তা দেবে? আপনি কোনো না কোনো ভাবে যদি শ্রমের সাথে যুক্ত থাকেন, ভারতবর্ষের শ্রমের সঙ্গে যুক্ত নয় এরকম মানুষের সংখ্যা ওই কয়েকটি হাতে গোনা পুঁজিপতি ছাড়া আর কেউ নয়। কোনো না কোনো ভাবে যদি আপনি শ্রমের সাথে যুক্ত থাকেন, আপনি যে রকম মত, ধর্ম, বর্ণ, জাতে আপনি বিশ্বাস করেন না কেন, এটা জানবেন চোখ বন্ধ করে আপনি শোষিত হচ্ছেন। আপনার শ্রম ঘন্টা থেকে সুরক্ষা সমস্ত কিছু চুরি যাচ্ছে। এর বিরুদ্ধে কথা না বলাটা কোনো অবস্থার পরিবর্তন ঘটাবে না। আপনি ভালো থেকে সরকারের চোখে তিলে তিলে ক্ষয়ে যাবেন, কিন্তু কোনোভাবেই মুখ ফেরাতে পারবেন না। আপনার দিকে শ্রমিক হিসেবে মুখ ফেরানোর, আপনি হোয়াইট কলার জব করুন, ব্লু কলার জব করুন, যাই করুন, যেরকম সেক্টরে থাকুন, মুখ ফেরানোর রাস্তার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে ধর্মঘট। 9th জুলাই ধর্মঘটে অংশগ্রহণ করুন। অনেক অনেক ধন্যবাদ পৃথা, তোমার একটা গুরুত্বপূর্ণ সময় তুমি দিলে আমাদের কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।